প্রিয় দর্শক, 15 বছর পর বাংলা ভিশনের পর্দায় পয়েন্ট অফ অর্ডার নিয়ে আবার ফিরে এলাম আমি কাজী জেসিন। দর্শক, আজকের দিনটি আমার জন্য খুবই আবেগঘন একটি দিন, কারণ পয়েন্ট অফ অর্ডার শুধু কোনো অনুষ্ঠান না, পয়েন্ট অফ অর্ডার ছিল একটি প্রতিবাদের নাম। পয়েন্ট অফ অর্ডার ইজ দ্য নেম অফ প্রসিকিউশন অ্যাজ ওয়েল। সিম্বল হয়ে থাকবে আমরা যেভাবে প্রতিবাদ করেছিলাম, আলোচনা করেছিলাম এখানে এবং যা ফেস করেছিলাম পয়েন্ট অফ অর্ডারের জন্য। যে অনুষ্ঠানটি নিয়ে আপনাদের মাঝে আবার এলাম এই প্রতিজ্ঞা থেকেই যে জনগণের পাশে থাকতে চাই আমরা প্রশ্নে প্রশ্নে। যে প্রশ্ন উত্থাপন করব সেটা যেন জনগণের আকাঙ্ক্ষার কথা বলে, জনগণের প্রশ্নই যেন আমরা উত্থাপন করতে পারি। শুরুর দিনে আজ আমাদের সাথে উপস্থিত আছেন আরও একজন ত্যাগী এবং লড়াকু সাংবাদিক, যার নাম নুরুল কবির। নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন বদরুদ্দিন ওমর। বদরুদ্দিন ওমর তিনি বর্ষিয়ান রাজনীতিবিদ, ইতিহাসবিদ, এবং তিনিও লড়াই চালিয়ে যাচ্ছেন তার জায়গা থেকে। আরও একটি কারণে আজ আমরা আনন্দিত বদরুদ্দিন ওমরকে আমাদের মাঝে পেয়ে, যে আমাদের অনুষ্ঠানটি প্রথম যখন শুরু করেছিলাম শুরুর দিনেও আমাদের সাথে ছিলেন বদরুদ্দিন ওমর। শুরুতেই আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি খুবই কৃতজ্ঞ আপনারা দুজন আমাকে সময় দিয়েছেন অনুষ্ঠানে আসবার জন্য। আমরা কি একটু ফিরে দেখতে পারি সেই পয়েন্ট অফ অর্ডার, সেই সময়ের দিনগুলো, 15 বছর আগের দিনগুলো? ধন্যবাদ। আমরা একটু একটা ক্লিপস দেখে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। সংবিধান অনুযায়ী তো আমরা জানি যে সর্বজন গ্রাহ্য একজন ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। কিভাবে আমি দায়িত্ব নিয়েছিলাম ওরকম ভাবেই অনেকটা দায়িত্ব নিয়েছিলাম, কোনো জোর করে নয়, কিছু করে নয়। তিনি সংবিধানের ধারক বাহক হওয়া সত্ত্বেও সংবিধান পদদলিত করে নিজেই প্রধান উপদেষ্টা হলেন। যে সরকারের এখন পর্যন্ত 5 মাসে আমরা এই চাকরি দেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ দেখি নাই, সেই সরকারের আমলে প্রত্যেক পরিবার থেকে চাকরি দেওয়া হবে আমি বিশ্বাস করি। তখন যারা পুঁজি দিতেন তারা একটা আদর্শের জন্য দিতেন, পুঁজিটাকে এটা যে দিচ্ছেন এটাকে দেওয়া হিসাবে ধরতেন। এই যে সাংবাদিকদের নৈতিক চৈতন্যের জবক্ষয়, এগুলি দিয়ে কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে লাভ হয় হচ্ছে সরকারের। সেনাবাহিনী কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসেবে ওখানে যায়, সেনাবাহিনী কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ফোর্স হিসেবে যায়। এখন তো আপনাদের বিরুদ্ধে একটা পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে, আপনাদের পদত্যাগ চাইছে। আর্মিকে যখনই আনবো তাকে কি টাস্কটা আমি দেব? চিফ জাস্টিস কনসালটেশন করেই তো তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এখন তাদের যে লেটেস্ট ডিসিশন, উইদাউট কনসালটেশন ইউ ক্যানট অ্যাপয়েন্ট জাজ। জনসাধারণ ওই যে এখন অফ দি পিপল, ফর দি পিপল, বাই দি পিপল, সেই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। এখন অফ দি ক্যাপিটাল, ফর দি ক্যাপিটাল এবং কিছুটা বাই দি পিপল সেই জায়গায় চলে এসেছে। আপনি কি মনে করেন তাহলে সব জায়গায় নৈতিকতার এই অবক্ষয় হয়েছে? বাংলাদেশের বর্ডার কোন সরকার আসলে বর্ডার খুলে যায়, কখন স্মাগলিং এর মাল হুড় করে বাংলাদেশ ঢুকে, এটা সবাই জানে। যেটা ব্যক্তির বিষয় নয়, এখানে যেমন রাষ্ট্রকে অভিযোগ উত্থাপন করতে হবে, রাষ্ট্রকে বিচারের দায়িত্ব নিতে হবে। মূলত দুই দলের প্রধান দুই দলকে আক্রমণ করেন এবং সেখানে যারা কর্মী বাহিনী তারা সেটাকে জাস্ট ফলো করেন নির্দ্বিধায়। পরবর্তীতে কিন্তু মন্ত্রী নিজেই বললেন যে এটা আসলে আর আগের জায়গায় ফিরে যাবে না। নারী শ্রমিকদের যে প্রবাসে যাওয়ার ক্ষেত্র আরও তৈরি হোক, তারা যারা যেতে চায় তারা অবশ্যই যাবে। ক্রিকেট খেলা দেখতে যদি ট্রিনিদাদে যেতে পারে সংসদীয় কমিটি, তা এটা তো মোস্ট ভাইটাল জিনিস এবং এটা আমরা কেউ অপোজ করব না। এটা তখন ছেড়ে দিয়েছিল সিমলা চুক্তি করে একবার, ত্রিদশীয় চুক্তি করে একবার। আমাদের একটা আপনার কাছে প্রথমে শুনতে চাই নুরুল কবির, আপনি তো সেই লড়াইটা দেখেছেন এবং আপনি নিজেও অনেক নিপীড়নের মধ্য দিয়ে গেছেন, আপনার অনুভূতি যদি ব্যক্ত করেন। আমার প্রথমে আপনি যে এটা দেখে না দুটো জিনিস মনে হলো। ইনফ্যাক্ট যে ধরনের মনের অবস্থানে এসেছিলাম, হঠাৎ করে একটু স্যাডেন্ড হয়ে গেলাম। ধরুন আপনার সঙ্গে সেই দিনের প্রায় দুটো সরকার, একটা হচ্ছে 111-এর সরকার যারা ক্ষমতা জবরদখল করেছিল, এবং পরবর্তীতে গেলে আওয়ামী লীগের সময় যারা একটা নির্বাচন ছাড়া বাকিগুলো নানানভাবে জবরদস্তিমূলক কায় কারবারের মধ্যে দিয়ে ক্ষমতায় থেকেছে, তার বিরুদ্ধে লড়াইয়ের কতগুলো ছোট ছোট খণ্ডিত চিত্র আমি দেখলাম। দেখতে গিয়ে আমাদের কিছু প্রিয় মানুষ, হ্যাঁ, তারা যে আমাদের মধ্যে নাই মনে পড়ল। রিয়াজউদ্দিন ভাই, ব্যারিস্টার রফিক ভাই, মাহফুজুল্লাহ ভাই, রাজনীতিদের মধ্যে
রিয়াজ ভাইয়ের কথা বললাম, মানে মনে হয় সেই দিনের কথা, সেই দিনের নানান এক একজন এক এক ডিগ্রিতে এক এক ধরনের প্রতিবাদ সংগ্রামের সঙ্গে জড়িত ছিলেন, তারা আমাদের মধ্যে নেই। আজকের অবস্থাটা অর্থাৎ আপনার সেই পয়েন্ট অফ অর্ডার ফিরে এসেছে, এবং তার জন্যে নিশ্চয়ই আপনারা আমার চাইতো যারা সংগ্রামে শারীরিকভাবে আত্মদান করেছেন, মৃত্যুবরণ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের যেই সংগ্রামের ফলেই আজকে আপনি আবার 17 বছর পর এই অনুষ্ঠানতে ফেরত আসতে পেরেছেন। তো সেই দিনের তাদের প্রতি একটা কৃতজ্ঞতা 15 বছর পর একটা কৃতজ্ঞতা জানানোর ব্যাপার আছে। একই সঙ্গে এই যে যেই মানুষগুলো আমাদের মধ্যে নাই, তারা হয়তো আজকে এই দিনটা আপনার দেখলে খুশি হতেন, তাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আর হচ্ছে যে আপনি আমাকে যেটা বলেছেন নিজস্ব অভিজ্ঞতার কথা, আপনাদের অভিজ্ঞতার কথা, দেখুন আমরা যারা একটা অনগ্রসর সমাজে সাংবাদিকতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সিদ্ধান্তের পেছনে সচেতনভাবেই করেছে। আপনাকে আমাকে বা এরকম আমাদের অন্যান্য অনেক সহকর্মীকে হাতে পায়ে ধরে কেউ সাংবাদিক বানায় নাই। আমরা ধরেই নিয়েছি যে এইখানে যদি আমরা অগণতান্ত্রিক ক্ষমতার সঙ্গে লড়াই করতে যাই, আমাদের সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর করার জন্য কাজ করতে চাই, তাহলে সেই ধরনের সাংবাদিকতার মধ্যে নানান ধরনের নিপীড়ন থাকে, ঝুঁকি থাকে, অপমান থাকে, বেদনা থাকে, কখনো কখনো সাময়িক পরাজয়ের ঘটনা থাকে। এগুলো জেনে শুনেই তো আমি যদ্দ জানি আপনিও এই পেশায় এসছেন। ফলে আমাদের জীবনের উপর দিয়ে, পরিবারগুলোর উপর দিয়ে যা যা গেছে সেটা আমাদেরই থাক। শুধু এইটুকু বলতে পারি যে জনস্বার্থের তরফে কথা বলবার অপরাধে দুটি নিপীড়নমূলক সরকারের নানা অন্যায় অবিচারের আমাদের শিকার হতে হয়েছে। আর আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি এবং আমার স্ত্রী আমাদের সন্তানদের সান্নিধ্য থেকে বঞ্চিত হয়েছি। আমাদের দুটো সন্তান, তাদের দুজনেরই এই ঢাকায় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবার এবং তাদেরও পড়বার ইচ্ছা ছিল, কিন্তু দুই সময়ে কেবলমাত্র এই দুইটি সরকারের রক্তচক্ষুর কারণে এবং সন্তানদের উপর নিপীড়নের হুমকির কারণে আমাকে এবং আমার স্ত্রীকে বাধ্য হতে হয়েছে তাদেরকে বিদেশে পাঠিয়ে দিতে। তাতে শেষ পর্যন্ত হয়তো তাদের জীবনের জন্য, তাদের ভবিষ্যতের জন্য হয়তো খারাপ হয়নি, কিন্তু তারা পিতামাতার স্নেহ থেকে বঞ্চিত হয়েছে, আমরাও তাদের সান্নিধ্য থেকে বঞ্চিত হয়েছি। সবচেয়ে বড় কথা, এই তাদের পড়াতে গিয়ে আমার যেই আয় উপার্জন, টাকা পয়সা ছিল, এগুলি সব তাদেরকে দিতে হচ্ছে। এখনও পর্যন্ত আমি ভাড়া বাড়িতে থাকি। তো এইটার জন্য তারা দায়ী, কিন্তু এটার জন্য আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই, কারণ আমি জানি যে এটা তো আসলে আমরা দায়িত্ব থেকেই করেছি। আমি এখানে আপনি বলছেন যে এই কষ্টগুলো নিজের মধ্যে থাকুক, নিজের মধ্যে তো আমরা রেখে আসছি, কিন্তু আমার মনে হয় যে এটা একটু এজন্য বলা দরকার, যারা আসলে কাজ করছেন এখন তাদের জানা দরকার যে শেখ হাসিনার যে স্টেট মেশিনারিজ, তারা সেই মেশিনারিজ কত হিংস্রভাবে কাজ করেছিল। ইভেন শুধুমাত্র যারা রাজনীতি করেছে তাদেরকে গুম করে না, আমরা দেখেছি সাংবাদিকদেরও উঠিয়ে নিয়ে গেছে, মারা গেছে সাংবাদিক, ফটো সাংবাদিক, সেগুলোও আমরা দেখেছি, পঙ্গু করে দেয়া হয়েছে, সেটা দেখেছি। কিন্তু শুধুমাত্র অপমানজনক আচরণ করেছে, শুধুমাত্র প্রশ্ন করার জন্য এই কাজগুলো করা হয়েছে। যেমন আমি যদি আমার কথা বলি, যে এই অনুষ্ঠানটা চলার সময় আমরা তো যেহেতু লাইভ করতাম, প্রতিদিন লাইভ শুরুর আগে 30 সেকেন্ডস আগে আমার কাছে কল আসতো, 1 মিনিট আগে কল আসতো, 5 মিনিট আগে কল আসতো, কন্টিনিউয়াস কল আসতো। এবং সেই কল যদি আমি ভুল করে ধরে বসতাম তাহলে খুবই বাজেভাবে থ্রেট দেওয়া হতো যে আজকে আমার বাসায় তারা আসবে, আমার বাসায় এসে তাদের সাথে দেখা হবে, আমি যেন আমার বাসা থেকে যেসব অস্ত্র আমার বাসায় আছে সরানোর চেষ্টা না করি। আমি আমার জীবনে অস্ত্র সামনে দেখিনি, কিন্তু আমাকে এসব শুনতে হয়েছে যে আমার বাসায় তারা আসবে অস্ত্র নিতে। তো আমি তো আতঙ্কে থাকতাম, রাতের পর রাত আমার নির্ঘুম কেটে গেছে যে তারা আসবে, এবং ঠিক তার পরে আবার ফোন করছে যে কোনো দিন তোর সাথে দেখা হবে।
আপনার হয়তো মনে আছে যে বাসায় কাফনের কাপড় পাঠানো হয়েছে, বুলেট পাঠানো হয়েছে, সেভারাল টাইমস এভাবে থ্রেট দেওয়া হয়েছে। আপনি সে কারণে আপনার ব্যক্তিগত পর্যায়ে শারীরিকভাবে যে পরিমাণ অসুস্থ হয়ে পড়েছিলেন এবং শেষ পর্যন্ত এক পর্যায়ে আপনাকে আওয়ামী লীগ আমলে বিশেষত দেশত্যাগ করতে হয়েছে, কারণ আপনাকে এখানে কাজ করতে দেওয়া হয়নি, এগুলো আমি জানি। শুধু তাই না, থ্রেটটাও একটা বড় কারণ ছিল। আমরা আসলে এই বিষয়ে এখন আর খুব বেশি ডিটেলে যেতে চাই না। আমাদের সাথে আছেন বদরুদ্দিন ওমর। বদরুদ্দিন ওমরও তিনি তার জায়গা থেকে লড়াই করে যাচ্ছেন। আমি একটু বদরুদ্দিন ওমরের কাছে শুনতে চাই, আপনি দীর্ঘদিন ধরে আপনার কথার মধ্য দিয়ে, আপনার লেখনির মধ্য দিয়ে আপনার প্রতিবাদ জারি রেখেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার রেজিমে আপনি এটা চালিয়ে গেছেন। আপনার সময়ের গল্প, যদি আপনার যে প্রতিবন্ধকতাগুলো আপনি ফেস করেছেন, যদি ছোট করে একটু আমাদের বলতেন। এই পয়েন্ট অফ অর্ডার প্রোগ্রাম শুরু হয়েছিল অনেক আগে। এই পয়েন্ট অফ অর্ডার প্রোগ্রাম সেই সময় নানা বিষয়ে আলোচনা হতো, দেশের পরিস্থিতি নিয়ে, দেশের সাংস্কৃতিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি ইত্যাদি নানা বিষয়ে খুব খোলামেলা আলোচনা হতো। এবং সেই প্রোগ্রামে আমার দিক থেকে অনেক কিছু কথা বলার একটা সুযোগ ছিল। এবং এই প্রোগ্রাম শুরু হয়েছিল শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে, কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার অল্প দিনের মধ্যেই এই প্রোগ্রামের বিরুদ্ধে শেখ হাসিনা খড়গহস্ত হয় এবং শেষ পর্যন্ত নানা রকম চাপ সৃষ্টি করে এই প্রোগ্রামকে বন্ধ করে দেয়। এখন দেশের পরিস্থিতি পরিবর্তিত হয়েছে এবং এখানে নতুন করে এই কর্মসূচি চালু হচ্ছে। এতে আমি খুশি, কারণ এই প্রোগ্রামের মধ্যে দিয়ে বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটা খোলামেলা আলোচনা সম্ভব বলেই আমি মনে করি। অশেষ ধন্যবাদ আপনাকে। আমি একটু জানতে চাই যে আপনি যে ধরনের প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে গেছেন, আপনার সংগ্রামের কথাটা খুব ছোট করে যদি বলেন। আমি বিদ্যমান যে সরকার, সেটা পাকিস্তানি আমল হোক কিংবা বাংলাদেশ আমল হোক, তার অনেক নেতিবাচক দিকের বিরুদ্ধে আমি প্রতিবাদ করে এসেছি। মোনেম খানের আমলে ইসলামী সংস্কৃতি ইত্যাদির নামে বাঙালি সংস্কৃতির উপর, প্রগতিশীল চিন্তা ভাবনার উপর অনেক রকম হামলা হতো। আমি সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকার সময়েই আমার তখনকার অবস্থান অনুযায়ী এসবের অনেক প্রতিবাদ করেছি এবং সেই প্রতিবাদের সময় সরকারের সাথে আমার খুব একটা খারাপ সম্পর্ক দাঁড়িয়েছিল। মোনেম খান নানা রকমভাবে আমাকে বিব্রত করছিল এবং আমাকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে খারিজ করার জন্য ভাইস চ্যান্সেলরের উপর অনেক চাপ সৃষ্টি করেছিল। সেই অবস্থায় শেষের দিকে 1968 সালে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার কাজে ইস্তফা দিই এবং 1970 সাল থেকেই সরাসরি রাজনীতির সাথে সম্পর্কিত হই। এ সময় আমি তৎকালীন বাংলাদেশের, পাকিস্তানের তখন ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, সেই কমিউনিস্ট পার্টিতে যোগদান করি। সত্তর সাল থেকেই আমি খুব সরাসরি সরকারের বিরুদ্ধে নানা রকম সমালোচনা করতে থাকি। তখন এনায়েতুল্লাহ খানের হলিডে পত্রিকা ছিল, এই হলিডে পত্রিকা এদিক দিয়ে খুব সহায়ক ছিল। হলিডে পত্রিকায় আমি প্রত্যেক সপ্তাহে নিয়মিত লিখতাম
এবং সেই পত্রিকার এডিটর হিসাবে এনায়েতুল্লাহ খান কোনো দিন আমাকে বলেনি যে এটা আপনি কেন লিখলেন, যত কড়া বিষয়ই হোক। এবং আমি সে সময় সরকারের নানান নীতি, রাজনৈতিক নীতি, শ্রমিক সংক্রান্ত নীতি ইত্যাদি অনেক কিছু বিষয়ের বিরুদ্ধে লিখেছিলাম। পরে শেখ মুজিবের আমলে 72 সাল থেকে আমি তো আবার নিয়মিতভাবে লেখা শুরু করি এবং শেখ মুজিবের এই 3.5 বছরের আমলে যে নিদারুণ নির্যাতন জনগণের উপর হয়েছিল তার বিরুদ্ধে খুব কড়া ভাষায় আমি লিখে এসেছি। কিন্তু এনায়েতুল্লাহ খান এডিটর হিসাবে এদিক থেকে খুবই ভালো ছিল, কোনোদিন বলেনি যে এটা আপনি কেন লিখলেন। বরং কোনো সপ্তাহে আমি যদি লেখা না দিতাম এনায়েতুল্লাহ আমার বাসায় চলে আসতো, এসে বলতো আপনাকে লিখতেই হবে, বাদ দেওয়া যাবে না। এইরকম একটা সুযোগ পাওয়া খুবই একটা ভালো ব্যাপার ছিল। সেই সুযোগের সদ্ব্যবহারও আমি ভালো করেছিলাম। সেই সময় শেখ মুজিবের আমলে জনগণের উপরে ব্যাপক নির্যাতন হয়েছিল। গ্রামাঞ্চলে শুধু শত শত লোক নয়, হাজার হাজার লোককে নির্যাতন করা হয়েছিল, মেরে ফেলা হয়েছিল। শ্রমিক এলাকায় খুলনায় সেখানে মানুষকে মেরে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। অনেকটা ঠিক এহিয়া খানের সময় যে অত্যাচার ছিল সেরকম অত্যাচারই এই বেচারা উর্দু ভাষীদের উপর হয়েছিল এবং সেগুলোর বিরুদ্ধে আমি লিখতাম। এবং লক্ষ্য করার বিষয় হচ্ছে শেখ মুজিব সেই সময় নানা রকমভাবে নির্যাতন করা এবং মত প্রকাশের স্বাধীনতা দমন করার চেষ্টা করলেও সেই 3.5 বছরে আমি যে বিরামহীনভাবে এবং বেপরোয়াভাবে সরকারের বিরুদ্ধে লিখতাম, সরকার বিভিন্ন জায়গায় চট্টগ্রামে এখানে সেখানে শ্রমিকদেরকে গুলি করে মেরে ফেলেছিল, এই তেজগাঁতে গুলি করে মেরে ফেলেছিল, এসবের বিরুদ্ধে আমি তখন খুব জোর প্রতিবাদ করেছিলাম। সে সবই হলিডেতে ছাপা হতো এবং হলিডেতে যা ছাপা হতো পরবর্তীকালে আমার কয়েকটা বইয়ের মধ্যে সেগুলো আছে, সেগুলো রক্ষা করা হয়েছে। কাজেই আমি যে প্রতিবাদ যেটা এটা পাকিস্তান আমল থেকে বাংলাদেশ আমলে শেখ মুজিবের আমলে বরাবরই করে এসছি। তারপরে যখন অন্যরকম সরকার এসছে, জিয়াউর রহমানের সময় কি এরশাদের সময় কি তার পরবর্তীতে 91 সাল থেকে বিএনপি আওয়ামী লীগের আমলে যা কিছু হয়েছে তার বিরুদ্ধে আমি সব সময় খুব সোচ্চার থেকেছি। জি, আপনাকে অশেষ দিয়ে আমি নিজের বিবেকের কাছে সব সময় পরিষ্কার থাকতে চেয়েছি। জি জি জি, আমরা হয়েছে তার বিরুদ্ধে আমি যে প্রতিবাদ করছি এইটা আমার দিক থেকে খুব একটা সংকটজনক ব্যাপার ছিল। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটা ছোট ব্রেকে যাব, তবে তার আগে একটু জেনে নিতে চাই এই সময়টায় আমাদের যে গণ অভ্যুত্থানের পরে আমরা আসলে আমাদের আকাঙ্ক্ষা থেকে কি বিচ্যুত হয়েছি, কি পেলাম আসলে আমরা? আমাদের যে এত শহীদ প্রাণ দিলেন, এত আহত যোদ্ধা পঙ্গু হয়ে পড়ে আছেন, অন্ধ হয়ে পড়ে আছেন আমাদের সামনে, আমরা আসলে কি পেলাম? দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্থাপন করেছেন। এই কথা সত্য যে আপনি নিজে বর্ণনা দিয়েছেন, আমার নিজের সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা আছে যে 1/11-এর সময় এবং তৎপরিবর্তকালে আওয়ামী লীগের 15 বছরে আমাদের যে সমস্ত ঘটনার কথা আপনি অলরেডি ইঙ্গিত দিয়েছেন, আমিও কিছু দিয়েছি, তার মধ্যে আমি যেতে চাই না। প্রশ্নটা হচ্ছে যে পরবর্তীকালে এই মুহূর্তে সাংবাদিকতা কী অবস্থায় আছে। এখানে আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিব আপনাকে এবং সঙ্গে সঙ্গে আমাদের দর্শকদের একটা জিনিস চিন্তা করতে বলবো, একটা ইতিহাসের সত্য ঘটনা। দীর্ঘদিন কোনো স্বৈরতান্ত্রিকতা যদি একটা জনগোষ্ঠীর উপর চেপে বসে, একটা ফ্যাসিজমও যদি চেপে বসে, তার বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে এগোতে এগোতে কখন সাবকনশাসলি, মনেরই অজান্তে, এমনকি সংগ্রামীদের ভেতরেও কিছু কিছু তার প্রবণতা সঞ্চারিত হয়। সেইটা তারা যখন আবার ক্ষমতায় আসে
তাদের আচরণ থেকে বোঝা যায়। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনার এই পর্বটা শেষ করছি। গত বছরের 5ই অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর 8ই অগাস্টে যখন অধ্যাপক ইউনূস সরকারের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়, তারপরে উনি নানান সমাজের নানান সম্প্রদায়ের সঙ্গে, নানান কমিউনিটির সঙ্গে মিটিং করেছেন। সম্পাদক পরিষদের সঙ্গে একটা মিটিং করেছিলেন। সেই মিটিংয়ে তিনি পরিষ্কারভাবে আমাদেরকে বলেছেন যে তিনি চান তার সরকারের ন্যায় অন্যায় সম্পর্কে, ভুল ভ্রান্তি সম্পর্কে সাংবাদিকরা সমালোচনা করুন, এবং এই সমালোচনার মধ্য থেকে যেই ন্যায্য যেগুলি তাদের কাছে মনে হবে সেগুলি তারা অ্যাড্রেস করবে, এবং এই সমালোচনা করাটা তারা তাদের উপকার হিসেবে নেবে। কিন্তু তার 10 মাস পরে পরিস্থিতিটা, অন্তত তার নিজের ক্ষেত্রে না হলেও তার সরকারের ক্ষেত্রে সে অবস্থা নিয়ে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। গতকাল নিবেশ পত্রিকায় একটা লিড স্টোরি ছিল আপনার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার কার্যকারিতার মধ্যে কী ধরনের দুর্নীতি, কী ধরনের অনিয়ম, এগুলোর কারণে পুরো বিচার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিচার প্রার্থীরা নানান সমস্যায় পড়ছেন। এই খবরটা লিড নিউজ হিসেবে ছাপানোর মধ্যে দুটো উদ্দেশ্য ছিল। এক, এখন আমরা শুনছি যে এই সরকার রিফর্মসের মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে জুডিশিয়াল রিফর্মস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই মুহূর্তে যিনি চিফ জাস্টিস আছেন অত্যন্ত সম্মানিত লোক, মানুষের তার ব্যাপারে এক ধরনের আস্থার ব্যাপার আছে। আমি ব্যক্তিগতভাবে তার মেধা, যোগ্যতা এবং সততার প্রতি আস্থাশীল। তিনি নিজে যখন চিফ জাস্টিস হলেন তখন তিনি এই ধরনের সমস্যাগুলো যে আছে এবং এগুলোর যে আপনার সমস্যার সমাধান করতে হবে, এবং এই ব্যাপারে কোর্ট অ্যাডমিনিস্ট্রেশন, হাইকোর্ট অ্যাডমিনিস্ট্রেশন যে একটা জিরো টলারেন্সের মধ্যে দিয়ে যাবে না, এটা তারা বলেছেন। তো এরকম একটা অবস্থায় সংস্কার চলাকালীন সময়ে বা দাবি করার সময়ে সরকারের, আমরা এই খবরটা ছাপলাম যাতে সরকার একদিকে, অন্যদিকে কোর্ট সিস্টেম উপকৃত হতে পারে। আপনি সরকারের ভেতরে এটা প্রতিক্রিয়া শুনলে অবাক হবেন। আমাদের এই যে অডিয়েন্স, দর্শকরা অবাক হবেন। তথ্য হিসেবে জেনে আমি বলছি, সরকারের এক মন্ত্রীর প্রতিক্রিয়া, তিনি টেক্সট লিখে অন্যদেরকে জানিয়েছেন, উষ্মা প্রকাশ করেছেন। তো এটা আমি বলে রাখি যাতে ভুল বোঝাবুঝি না হয়। এটা আইনমন্ত্রী নন। আইনমন্ত্রী ছাড়া আইনের ছাত্র এবং আইন ব্যবসায় যুক্ত ছিলেন এমন একজন মন্ত্রী, উপদেষ্টা, তিনি এই সাংবাদিকতাকে একটা বাজে সাংবাদিকতা হিসাবে প্রোপাগান্ডা চালাচ্ছেন, এবং এমনকি বলেছেন এটা আওয়ামী লীগ আমাদেরকে দিয়ে এই ধরনের একটা সংবাদ করিয়েছে। অর্থাৎ এর কথাটা দিয়ে বলতে চাই এবং অন্যান্যদেরকে সতর্ক করতে চাই, আমরা সতর্ক বলতে ওয়ার্নিং অর্থ নয়, কশন করার অর্থে, যে স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে নিজেদের মধ্যে স্বৈরতান্ত্রিক প্রবণতা তৈরি হয়, এবং ক্ষমতার মধ্যে থাকলে সেই স্বৈরতান্ত্রিকতার বৃদ্ধি পায়। তা না হলে যেখানে সরকারের উচিত ছিল এটা খুশি হওয়া এবং জুডিশিয়াল সংস্কারের মধ্যে এই বিষয়গুলোকে তাদের মনে করিয়ে দেওয়ার জন্য নিবেশকে ধন্যবাদ দেওয়া, সেই নিবেশকে তারা প্রোপাগান্ডা করছেন যে আমরা খুব বাজে ধরনের সাংবাদিকতা করছি এবং আওয়ামী লীগ দিয়ে প্রভাবিত হতে করছি। এই লোকটি, মন্ত্রীটি বা তার আশপাশের লোকেরা ভুলে গেছে যে নিউজের এই ধরনের সাংবাদিকতার কারণে তারা একসময় সুবিধা ভোগ করেছেন। ফলে দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক ইজ যে ক্ষমতা খুব খারাপ জিনিস। এই যে ওমর ভাই বললেন যে তার সারা জীবন ধরে পাকিস্তান পর্বে, স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ পর্বে, জিয়াউর রহমান পর্বে, এরশাদ পর্বে এবং পরবর্তীকালে শেখ হাসিনার পর্বে তিনি যে তার অপোজিশনাল রাজনৈতিক বুদ্ধিজীবিতা জারি রেখেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজটাই তারপরের প্রজন্ম হিসেবে এই কাজটা আমরা করে চলেছি। কিন্তু এই কাজটা করতে গেলেই ক্ষমতায় যারা থাকেন তারা ভুলে যান যে অপোজিশনাল বুদ্ধিজীবিতার, সাংবাদিকতার গুরুত্ব কী।
বরং নিজেরা। এর অর্থ আপনি বলতে চাইছেন যে গণমাধ্যম আপাতত স্বাধীন হলেও এক ধরনের সরকারি প্রপাগান্ডা এবং সুস্থ সৎ জনস্বার্থপরায়ণ সাংবাদিকতার বিরুদ্ধে উষ্মা প্রকাশ করবার মনোভঙ্গি। এর বাইরেও আরো কিছু বিষয় আছে, আমরা কথা বলবো। গণমাধ্যম নিয়ে যদি কথা বলতে হয়, আর আজকের দিনটা তো সংবাদ মাধ্যমের জন্য কালো দিবস। আপনি জানেন যে আজ থেকে 51 বছর আগে 74 সালের ঠিক একই দিনে 16 জুন শেখ মুজিবুর রহমান 4টি পত্রিকা রেখে বাকি সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল। আমি আবারও বদরুদ্দিন ওমরের কাছে যেতে চাই, বদরুদ্দিন ওমরের কাছে জানতে চাই যে এই সরকার কেমন করছে বলে আপনি মনে করেন? গণঅভ্যুত্থানের পর আমরা কেমন আছি? আমাদের আকাঙ্ক্ষার জায়গা থেকে যেটি আমরা কথা বলছিলাম সেরকমটি আপনার কাছ থেকেও জানতে চাই। আসলে আমরা কতটুকু পেলাম কি পেলাম না? এই সরকার এমন সময় প্রতিষ্ঠিত হয়েছে যখন বাংলাদেশে একটা শূন্যতা তৈরি হয়েছিল। শেখ হাসিনা এখান থেকে পালিয়ে যাওয়ার পর, আওয়ামী লীগ সরকার পতনের পর এইখানে একটা শূন্যতা তৈরি হয়েছিল। এই শূন্যতা পূরণ করতে এই সরকারকে দাঁড় করানো হয়েছিল। মনে রাখতে হবে, এই সরকারের নানা সমালোচনা করার আগে এটা মনে রাখতে হবে যে এই শূন্যস্থান যদি এই সরকার পূরণ না করত তাহলে সেটা সামরিক বাহিনীকে পূরণ করতে হতো, এর কোনো বিকল্প ছিল না। সেই অবস্থায় এই সরকার এসে প্রথম যে কাজটা করেছিল সেটা হচ্ছে এখানে একটা নৈরাজ্যিক পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করেছিল। এই একটা বড় কাজ এই সরকারের মাধ্যমে হয়েছিল। দ্বিতীয়ত, এই সরকারের একটা সাফল্য হচ্ছে এই দেশ থেকে এই শেখ হাসিনার আমলে যে লক্ষ লক্ষ কোটি টাকা নিয়মিতভাবে দেশের বাইরে চালান করা হচ্ছিল, পাচার করা হচ্ছিল, সেই পাচার তারা বন্ধ করেছিল। তৃতীয় হচ্ছে এই সরকার ব্যাংক খাতকে একটা নৈরাজ্যিক পরিস্থিতি থেকে রক্ষা করেছিল। শেখ হাসিনার আমলে যে লুটপাট হয়েছিল তার মধ্যে একটা প্রকাণ্ড বড় লুটপাটের জায়গা ছিল ব্যাংক। এই ব্যাংকগুলোকে শেখ হাসিনার লোকজন, তার দলের লোক, তার আত্মীয় স্বজন এবং অন্যরা সব মিলে লুটপাট করে একটা প্রায় ধ্বংসের অবস্থায় এনে দাঁড় করিয়েছিল। সেই ব্যাংক খাতকে মোটামুটিভাবে একটা স্বাভাবিক জায়গায় এনে দাঁড় করানো হচ্ছে এই সরকারের একটা সাফল্য। এটাই মোটামুটি বলা যেতে পারে এই তিনটেই বড় এখানে সাফল্য। এই সরকারের একটা কাজ করেছে যে এখানে যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে নানা রকম আলাপ আলোচনা করেছে, যার দরকার ছিল। কেননা ক্ষমতাসীন সরকার হিসাবে এই সরকারের তো একটা কোনো প্রতিনিধিত্বশীল পরিচয় নাই। এরা একটা অস্থায়ী সরকার এবং বলা চলে এক হিসাবে ছাত্রদের দ্বারা এবং জনগণের দ্বারা একটা মনোনীত সরকার। কাজে সেদিক থেকে এর একটা দুর্বলতা আছে। এই দুর্বলতা নিয়েই এদেরকে কাজ করতে হচ্ছে এবং এই অবস্থায় তারা। জি, ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এর থেকে বেশি কিছু করা। ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ফিরে আসি একটু আলোচনায়। সাম্প্রতিক সময়ে আপনার কাছে জানতে চাই যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেমনটি আসলে বদরুদ্দিন ওমর উল্লেখ করলেন যে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলছে এবং প্রধান উপদেষ্টা আপনি জানেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে মিটিং করে বৈঠক করে চলে এলেন। আপনি আসলে কতটুকু জানেন যে এই বৈঠক নিয়ে অনেক কথাই হচ্ছে, কেউ বলছেন ঐতিহাসিক বৈঠক, টার্নিং পয়েন্ট, এটা শুনছি, আবার কিছু আপত্তির কথাও আমরা শুনছি দু একটি দল থেকে। বৈঠকটি হয়েছে 1 ঘন্টা 20 মিনিট। এই বৈঠক 1 ঘন্টা 20 মিনিটের বৈঠক, কিন্তু আমরা শুধুমাত্রই একটি নির্বাচনের একটা খুব সংক্ষিপ্ত কয়েক মিনিটের একটি বিবৃতি পেলাম। সেখানে তারও অনেক বিষয় আলোচনা হয়েছে। আমি জানবার চেষ্টা করেছি যে 1 ঘন্টা 20 মিনিট আর কী কী আলোচনা হয়েছিল। আপনার কাছে কি তথ্য আছে, আপনি কি জানেন?
ওয়েল, ধন্যবাদ আপনাকে। ধরুন দুজন খুবই পাওয়ারফুল মানুষ যখন একা একা কথা বলেন, তো সেই ক্ষেত্রে তো অন্য কেউ যেহেতু ছিলেন না, প্রত্যক্ষভাবে আমাদের জানবার কোনো পথ নেই, এবং আমরা যাতে না জানতে পারি সে কারণেই তারা একা একা কথা বলেছেন ধরে নিচ্ছি। কিন্তু আমাদের সাংবাদিকতা পেশা হিসেবে আমরা খুঁজবার চেষ্টা করেছি, বাঙালি মুসলমানের বিশেষত কথা না বলে থাকতে পারে না। তাদের আপন আপন লোকরা আছেন, তাদের ঘনিষ্ঠ সহকর্মীরা আছেন, তাদের কাছে নিশ্চয়ই তারা কী কথা বলেছেন, কিছু কিছু কথা তাদের সঙ্গে শেয়ার করেছেন। ফলে আমরা সাংবাদিক হিসেবে তারা দুজন তাদের আপন আপন লোকজনদের সঙ্গে যেই সমস্ত তথ্য তারা বিনিময় করেছেন, তাদের সঙ্গে কথা বলে কয়েকটা জিনিস আমরা জানতে পেরেছি। এক নম্বর হচ্ছে, আর সেইটা এখন আপনি ঠিকই বলছেন, এটা আপনার কাছে আপনার মাধ্যমে মানুষের জানানো গুরুত্বপূর্ণ, কারণ আপাত দৃষ্টিতে যে সংকট তৈরি হয়েছিল নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচনের শেডিউল, রোডম্যাপ কিংবা তারিখ যাই হোক না কেন, এইটাকে কেন্দ্র করে বাংলাদেশের এই মুহূর্তের সবচাইতে বড় রাজনৈতিক দল এবং বাংলাদেশের এই মুহূর্তের সবচাইতে ক্ষমতাবান ব্যক্তি, তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে অধ্যাপক ইউনূসের সরকারের সাথে যে টেনশন তৈরি হয়েছিল সেইটাকে দূর করেছে আপাতত। কিন্তু এই দুইটা সংগঠনের মধ্যে টেনশন বিমুক্ত থেকে বাংলাদেশকে একটা স্থিতিশীল রেখে শান্তিপূর্ণ ক্ষমতা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটাকে নিষ্পন্ন হোক, এইটা যেমন সরকারের ভেতরে এবং সরকারের বাইরে অনেকেই এখনও চান না। ফলে তারা আপনার নানা ধরনের এই আলাপচারিতার ব্যাখ্যা অপব্যাখ্যা দেবার দুরভিসন্ধি আমরা লক্ষ্য করছি। সে কারণেই আলোচনাটা জরুরি। প্রধানত আমি যেটুকু বুঝেছি, আমার বোঝা ভুল হলে আমি ভবিষ্যতে এক সময় আপনার মাধ্যমে এই দর্শকদের কাছে আমি ক্ষমা চেয়ে নিব। এই দুইজনের টেনশনের একটা বড় কারণ ছিল পারস্পরিক ভুল বোঝাবুঝি। একজন মনে করতেন, এক পক্ষ মনে করতেন যে অধ্যাপক ইউনূস অত্যন্ত রিজিড ব্যক্তি, তিনি যা বলে ফেলেছেন তার থেকে সরবেন না। আর সরকারের পক্ষ থেকে তার মনে করা হতো যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনিও একজন রিজিড ব্যক্তি, উনিও বলে ফেলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে, সুতরাং এপ্রিলকে মেনে নেবেন না। এরকম একটা পরিস্থিতি এবং পরস্পরের আচরণগত বৈশিষ্ট্য সম্পর্কেও দুজন খুব পরিষ্কার ছিলেন না। এইখানে যে টেবিল ম্যানার্স ছিল, দুজন দুজনের সঙ্গে অত্যন্ত সদ্ব্যবহার করেছেন, ভদ্রচিত আর আচরণ করেছেন। এটার মধ্য দিয়ে আমাদের দেশের এই মুহূর্তের সংকটের অর্ধেক কেটে যায়। বাকিটা আপনার কাছে অবাক লাগতে পারে, আমি একটা অঙ্ক দিচ্ছি। এক পক্ষ এপ্রিল বলেছেন, আরেক পক্ষ ডিসেম্বর বলেছেন নির্বাচনের তারিখের জন্যে। তো যখনই কোনো সমঝোতার প্রশ্ন আসে রাজনীতিতে, দুই পক্ষকেই ছাড় দিতে হয়। এক পক্ষ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেছেন, আর পক্ষ এপ্রিল থেকে মাঝামাঝি জায়গায় এসে পৌঁছেছেন, ফিরেছেন। আপনি কি লক্ষ্য করেছেন শেষ পর্যন্ত কার কথাটা এই মুহূর্ত পর্যন্ত, যদি এই রোড ম্যাপ অনুযায়ী আপনার নির্বাচন হয়, জামাত সবার আগে ফেব্রুয়ারির কথা বলেছিল, সেটা জামাত অনেক পরে বলেছে। আপনি লক্ষ্য করুন, অগাস্ট মাসে সেনাবাহিনী প্রধান বলেছে 18 মাসের মধ্যে উনি নির্বাচন দেখতে চান। আপনি লক্ষ্য করুন, অগাস্টের 8 তারিখ থেকে এখন যে কথা হচ্ছে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের প্রথম ফর্টনাইটের মধ্যে ওইটা 18 মাস হচ্ছে। তো সুতরাং এইটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে যে এখানে দুই পক্ষ কীভাবে এটা আলাপ করেছে কিনা সেটা আমি জানি না, সেই তথ্য এখনও পর্যন্ত আমি জোগাড় করতে পারিনি। এটা গুরুত্বপূর্ণ এ কারণে যে ইউনূস সাহেব যতবারই বলুন না কেন যে কয়েকজন ছাত্র তাকে ক্ষমতায় বসেছে, ব্যাপারটা এমন নয়। এই কয়েকজন ছাত্রের নেতৃত্বে বাংলাদেশে একটা সফল গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, সমস্ত রাজনৈতিক দলগুলির সহযোগিতায় সক্রিয় অংশগ্রহণে। কিন্তু তার
ক্ষমতায় অধিষ্ঠান ঘটেছে এটার মধ্য দিয়ে যেটাকে যাকে বলে যে ধাত্রীর কাজ যারা করেছেন সেটা সেনা নেতৃত্ব। তো ওই সেনা নেতৃত্ব এই দেশে এখনো পর্যন্ত সবচাইতে সংগঠিত শক্তি। তারা যে 18 মাস বলেছে শেষ পর্যন্ত নানা কথাবার্তা নানা ঝোট ঝামেলার পর সে 18 মাসের মধ্যে নির্ধারিত হয়েছে। এটা সেনাবাহিনী নিজে হিসাব করেছে কিনা আমি জানি না, তারা এই হিসাব করলে হয়তো খুশিও হতে পারে। প্রশ্নটা হচ্ছে যে এটা নিয়ে কিন্তু এখনও যারা সরকারের ভেতরে বিশেষত এবং সরকারের চারপাশে যারা দক্ষিণপন্থী রাজনৈতিক দল এবং সংগঠনগুলি সরকারের অধিকাংশ না হলেও গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রীদের আশ্রয় এবং অন্যায় আশ্রয় এবং প্রশ্রয় লাভ করছেন, তারা এটাকে নানানভাবে একটা নানান ধরনের দুরভিসন্ধিমূলক ব্যাখ্যা দিতে চেষ্টা করছেন। কি সেটা? যে অধ্যাপক ইউনূস তো বলেন নাই যে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। উনি বলেছেন যদি এর মধ্যে অনেক ইফস অ্যান্ড বাটস আছে, যদি সংস্কার প্রক্রিয়া একটা পর্যায়ে গিয়ে পৌঁছায়, সাবস্ট্যান্টিভ পর্যায়ে গিয়ে পৌঁছে, যদি 5 অগাস্ট মাসের যে আওয়ামী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্ত ব্যক্তিদের বিচার একটা দৃশ্যমান পর্যায়ে পৌঁছে, তাহলে প্রশ্ন হচ্ছে এই যে দুটো যদি, তো দৃশ্যমান পর্যায়ে সংস্কার সাধন হবে কিনা এটা তো সরকারের উপরে নির্ভর করে। সরকার যদি দৃশ্যমান পর্যায়ে কিংবা সাবস্ট্যান্টিভ পর্যায়ে এই সংস্কারকে অগ্রসর করতে না চান নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্যে, শুধু সরকারই দায়ী থাকবে। আচ্ছা, আমরা একটু এটা নিয়ে কথা বলবো, বিচার এবং সংস্কার। একটা কথা বলে আমি শেষ করি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা যেটা ঘটেছে সেটা যৌথ বিবৃতিটা। এই বিবৃতিটা যদি তারা না দিতেন তাহলে যারা সময় মতন শান্তিপূর্ণ গণতান্ত্রিক ট্রানজিশন চান না তারা এটাকে নিয়ে আরও ধরনের ঝামেলা তৈরি করতেন। আর ভেতরের কথার মধ্যে দু একটা ব্যাপার আমি আপনার মাধ্যমে, আপনি যদি জিজ্ঞেস করেছেন, যে আমি যেটুকু জানতে পেরেছি, বিএনপির দিক থেকে তাদের শীর্ষ নেতা বা ভারপ্রাপ্ত শীর্ষ নেতা তারেক রহমান ঢাকায় ফিরে আসলে তার নিরাপত্তার ব্যাপারে সরকারের কোনো উদ্বেগ আছে কিনা জানতে চেয়েছেন। সেটার ভিত্তি ছিল তাদের ভেতরের খবর আমি যদ্দূর জানি, ভারতের যে গোয়েন্দা সংস্থা তারা বিএনপির এই নেতার ব্যাপারে নানান কারণে অসন্তুষ্ট আছেন বলে বিএনপি নেতৃত্ব মনে করেন। আর ভারতের ইতিমধ্যেই আপনি লক্ষ্য করুন, কানাডায়, আমেরিকায় তারা খুন খারাপের মধ্যে পর্যন্ত চলে গেছে, একটু স্ক্যান্ডালাস অবস্থার মধ্যে পড়েছে। সহি সালামতে সেটা করতে পারে নাই, কারণ তাদের যে এখন সিআইএ হয়ে উঠবার মতন যে নবজাগ্রত আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গিয়ে ভারতের মধ্যে তো বটেই, এবং বাংলাদেশে খুন খারাপের সঙ্গে তাদের যুক্ততার কথা বাংলাদেশে আলোচনা আছে। তারা পশ্চিমের দেশগুলিতেও তারা নানান খুন খারাপের আয়োজনের সঙ্গে জড়িত আছে বলে এটা একটা আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃত ঘটনা। ইরানেও সাম্প্রতিককালে 13 জন না কতজন অ্যারেস্টেড হয়েছে নানান ধরনের স্পাইওনেজের কারণে। ফলে তার ব্যাপারে একটা হুমকি ভারতের দিক থেকে আছে বলে বিএনপি নেতৃত্ব মনে করেন। সেইটার ব্যাপারে, নিরাপত্তার ব্যাপারে সরকারের দিক থেকে কিছু করণীয় আছে কিনা তারা জানতে চেয়েছেন। আমার জানা মতে সরকার বলেছে যে এই ব্যাপারে আমাদের যেটুকু করবার আমরা করব। অন্যদিকে ছাত্ররা শুনলে খুশি, অথবা ছাত্রনেতারা ইতিমধ্যেই জানেন, সেটা হচ্ছে এই 1-on-1 বৈঠকের মধ্যে অধ্যাপক ইউনূস সাহেব ছাত্র নেতাদের নিরাপত্তার ব্যাপারে, ভবিষ্যতের ব্যাপারে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে তাদের ব্যাপারে একটা আশ্বাস চেয়েছেন। কারণ ছাত্রনেতারা অনেক ঝুঁকি নিয়েছিলেন, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ, তারপর কিছু বিদেশি শক্তি ভীষণভাবে ক্ষুব্ধ। তো সেখানে তাদের নিরাপত্তার ব্যাপারটা তারা বলেছেন, বিএনপি বলেছে, বিএনপি নেতা আমি যদ্দূর জানি বলেছেন তাদের ব্যাপারে আমরা এখনও সহানুভূতিশীল আছি, তারা তো একটা বড় কাজ করেছে। এই ধরনের কথাবার্তাগুলো হয়েছে। আর একটা কথা আমি বিএনপি সূত্র থেকে জেনেছি, সরকারের কোনো লোকের সঙ্গে আমার এখনও দেখা হয় নাই, কারণ সরকারের সঙ্গে বোধহয় চিরাচরিত বৈরিতার সম্পর্কের মধ্যে আমি ঢুকে পড়েছি ইতিমধ্যেই। উনি কিন্তু অধ্যাপক ইউনূস, আমি শুনেছি
এই ইফস অ্যান্ড বাট দিয়ে যারা নানান অপব্যাখ্যা করে চলেছেন যে নির্বাচনটা ফেব্রুয়ারির 12 তারিখের মধ্যে হওয়া সম্ভব, ফলে এই কথা দিয়ে ফেলবার পরে যদি সংস্কার প্রক্রিয়া কিন্তু বিচার প্রক্রিয়া না এগোয়, সেটার জন্য কিন্তু সরকার এবং জুডিশিয়াল প্রসেস দায়ী থাকবে, এর জন্য কোনো রাজনৈতিক দল দায়ী থাকবে না। বিচার প্রক্রিয়া নিয়ে একটু কথা বলতে চাই, যেহেতু একটা সাবস্ট্যান্টিভ জায়গায় বিচারটা পৌঁছলে সেটাই স্বস্তিদায়ক হবে সবার জন্য নির্বাচনের আগে। আপনি কি মনে করেন আসলে বাধা কোথা থেকে আসতে পারে যদি বিচার প্রক্রিয়াটা স্লো হয়ে যায়? আর এখন যেভাবে চলছে সেটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে কতগুলো মামলা দায়ের করবার, এর মাঝে একটু আমি আপনাকে জানিয়ে রাখি, আপনি হয়তো জানেন যে আইসিটির সামনে একটি ককটেল আবারও বিস্ফোরণ হয়েছে। জি। সো এর অর্থ হচ্ছে যে আসলেই শত্রুরা নানানভাবে বিচার প্রক্রিয়াকে ব্যাহত করবার চেষ্টা করে যাবে। এটা দুই দিক থেকে বিপদ আছে। এক নম্বর হচ্ছে, আপনি প্রথম কথা হচ্ছে যে নাগরিক হিসেবে আমি চাই এবং আমি মনে করি গোটা বাংলাদেশের জন্য একটা প্রয়োজন, সেটা হচ্ছে যে জুলাই আগস্ট মাসে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবার সময় যে ভয়াবহ হত্যাযজ্ঞ এখানে সংগঠিত হয়েছে, সেইটার যারা হুকুম দিয়েছেন এবং যারা অতি উৎসাহে যারা হুকুম তালিম করেছেন, তাদের বিচার হওয়া দরকার এবং সেই বিচারটা সুষ্ঠুভাবে হওয়া দরকার। জাতীয় এবং আন্তর্জাতিক আইনের অধীনে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বিচারটা হওয়া দরকার। এই বিচার প্রক্রিয়া নিয়ে যাতে প্রশ্ন না ওঠে সেই স্বচ্ছতা তৈরি করা দরকার, এটা যেমন সত্য। একই সঙ্গে এই বিষয়ে প্রধান ঝামেলা একটা সরকার, বিশেষত সরকারের পুলিশ প্রশাসন করে রেখেছে। ধরুন অনেকগুলি হত্যা মামলা হয়েছে, 400-500 আসামি, তো একটা মামলায় একজনকে খুন করবার জন্যে 400 লোক বিভিন্ন জেলা থেকে এসে, বিভিন্ন এলাকা থেকে এসে সংঘবদ্ধভাবে হত্যা করেছে। এগুলোর তৃতীয় শ্রেণীর প্রপোজিশন। এবং আপনি লক্ষ্য করুন যে এরকম যদি এইখানে যদি এই সংখ্যাগুলো প্রাথমিক বিচার প্রক্রিয়ার প্রথম পর্যায়ে ইনভেস্টিগেশনগুলি বাদ দেওয়া না হয়, তো 400 লোকের প্রতিজনকে যদি ইনভেস্টিগেট করতে হয় 7 দিন ধরে, তাহলে তো 4 থেকে 5 বছর লাগবে একটা মামলার রিপোর্ট দিতে। এবং বাস্তবে সেটা হওয়া সম্ভব নয়। উল্টো যেদিকে হচ্ছে সেটা হচ্ছে যারা এখানে প্রভাবশালী রাজনৈতিক দল 2-3টা এই মুহূর্তে, তারা বরং এই মামলাগুলিকে কেন্দ্র করে এবং কিছু কিছু পুলিশের পয়সা খাচ্ছে, একে ওকে হ্যাঁ, যে থেকে তারা এটা একটা আর্থিক দুর্নীতির একটা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে যে রাজনৈতিকভাবে অত্যন্ত আশঙ্কার সঙ্গে আমরা লক্ষ্য করছি এই দেশে যারা রাজনৈতিকভাবে লুটেরা চরিত্রের ব্যবসায়ী, তাদের একটা বিরাট অংশের সঙ্গে, বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে বিএনপি এবং এনসিপি, জামাত ইসলামের অভিযোগগুলি উঠছে সমাজের মধ্যে যে তারা কারো কারো সঙ্গে তলে তলে সমঝোতা করছেন। বাংলাদেশের দরকার। এক্ষেত্রে আমি একটু বলতে চাই যে আমরা দেখে এসেছি সবসময়ই আমাদের যখনই কিনা একটা বাঁক নেওয়ার সময় আসে, টার্নিং পয়েন্ট আসে, রাজনীতিতে পরিবর্তনের সময় আসে, তখন এই রাজনৈতিক বা অরাজনৈতিক এলিট শ্রেণী এসে এস্টাবলিশমেন্টকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে যায়। তো আমরা সেটা তো ভাঙতে পারলাম না, পারছি না। এবং এই মুহূর্তেও এই অভিযোগগুলি অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সমাজে আছে এবং আরও কিছুদিনের মধ্যে এগুলি পরিষ্কার হবে। পরিষ্কার হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে আসলে, যে যারা এই আওয়ামী সরকারের লুটেরা লোক ছিল, যারা হাজার হাজার কোটি টাকা দেশের থেকে পাচার করেছে এবং যারা নানা ধরনের দুর্বৃত্তায়নের মধ্যে অর্থ দিয়ে সাহায্য করেছে, এমনকি যে যারা আপনার জুলাই মাসেও এই হত্যাযজ্ঞকে সমর্থন করে পরিষ্কার বিবৃতি দিয়েছে, পক্ষে দাঁড়িয়েছে, তারা যেই ধরনের একটা বিপদাপন্ন অবস্থার মধ্যে ছিল, তাদের অনেক সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছে। আমরা খেয়াল রাখবার চেষ্টা করি এই সম্পত্তিগুলি কোথায় যাচ্ছে, কাদের কাছে যাচ্ছে। দেখা যাচ্ছে যারা এই মুহূর্তে রাজনৈতিকভাবে প্রভাবশালী, তাদের কারোর বা তাদের ঘনিষ্ঠ সহযোগীদের হাতে যাচ্ছে।
অর্থাৎ এখানে সন্দেহ করবার অবকাশ আছে এবং এখানে গণমাধ্যমের একটা অনেক বড় দায়িত্ব আছে, কিন্তু আপনি কি মনে করেন যে গণমাধ্যম আসলে সেভাবে কাজ করতে পারছে? কারণ যারা অপরাধ করেছে গত 15 বছর তারাই কিন্তু গণমাধ্যমে বিভিন্ন জায়গায় দায়িত্বপ্রাপ্ত হয়ে আছে এবং তারা তো ভীষণভাবে দুর্বল। এই দুর্বলতার মধ্যে দিয়ে তারা তো চাইবে না যে সত্য প্রকাশের, যারা আগেও এই সাহস রাখেনি, আগেও নতজানু সাংবাদিকতা করেছে, এখন আমরা কিভাবে আশা করব যে সেই নতজানু সাংবাদিকদের কাছ থেকে আপনি আশা করবেন না, বাট একই সঙ্গে সেই নতজানু সাংবাদিকতার সময়ও বিভিন্ন পত্রপত্রিকায় সবাই যে কাজ করেছে তা না, কিছু কিছু পত্রপত্রিকা খুবই কম, খুব কম। সেটাই আচ্ছা, বিপদের সময় ভালো কাজ করবার লোক সবসময় কম থাকে, সারা পৃথিবীতেই কম থাকে। সেই কম লোকের আমি আশা করব যে এগুলি অনুসন্ধানগুলি চালিয়েছে এবং আমরা পরিষ্কার লক্ষণ দেখতে পাচ্ছি যে নানা এতই কম, এই সংখ্যাটা এতই কম যে আসলে এই সত্য প্রকাশের জন্য এটা আসলে খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায় যে এটা সম্ভব কিনা। হয় সেই ঝুঁকি অনেক সবাই মানুষ নেয়, সেই ঝুঁকির আছে, কিন্তু আপনি জনস্বার্থ পরায়ণ সাংবাদিকতা করতে হলে এবং এই ধরনের এই যে এক্সিসগুলি, এক ধরনের অন্যায় এক্সিসগুলি যে নতুন করে গড়ে উঠছে, সময় একেবারেই শেষ। আমি একটু মধ্যপ্রাচ্যের করবার জন্য আপনার সঙ্গে একমত, সাংবাদিকতার ভীষণ ভূমিকা আছে এবং সেই ভূমিকার ক্ষেত্রে আমরা জানি সরকারের কারোর কাছ থেকেও আপনার বাধা আসবে, কারণ ইতিমধ্যে সরকারের বিভিন্ন মন্ত্রীর কারোর স্ত্রীর, কারোর স্বামীর নানানভাবে এই সমস্ত এই দুর্বৃত্তায়িত সম্পত্তি রক্ষার করার ক্ষেত্রে তাদের ভূমিকার কথাও সমাজে উঠছে। এখনো আমরা নাম ধরে বলতে পারছি না। হ্যাঁ, কাগজপত্র যখন হাতে হাতে আসবে, আর সবসময় সব কিছু কাগজপত্র দিয়ে হয়ও না, কিন্তু ইউনূস সাহেবকে তার ব্যক্তিগতভাবে তার একটা দায় আছে। আপনার উপলক্ষে আমি জানিয়ে বলতে চাই তাকে যে তার সরকারের মন্ত্রীদের স্বামী স্ত্রীরা, সন্তান সন্ততিরা কে কী করছে সেইটার দিকে তার নজর দেওয়া উচিত। তা না হলে এই সরকার সম্মানজনকভাবে বিদায় নিতে পারবে না। সময় খুবই কম। আমি একটু আসলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে জানতে চাই। আমরা দেখছি যে ইরান ইসরায়েল আজকে তৃতীয় দিনের মতো তারা যুদ্ধে মধ্যে প্রবেশ করেছে এবং আপনি জানেন 224 জন ইরানে নিহত হয়েছে এবং ইসরায়েলে এখন পর্যন্ত অন্তত 24 জন নিহত হয়েছে। এখন যে পরিস্থিতি আমরা দেখছি, যদি সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে তাকাই, কার কত অস্ত্র আছে, কে কত ক্ষমতাবান, যুদ্ধে জড়িয়ে থাকলে কে কীভাবে জিতবে সেসব নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, কিন্তু আসলে তো এই যুদ্ধটাকে থামিয়ে দিতে হবে। থামিয়ে দেওয়ার জন্য আমরা যে প্রস্তাবটা ট্রাম্পের তরফ থেকে দেওয়া হয়েছে আপনি জানেন সেটা প্রত্যাখ্যান করেছে, ইরান থেকে সেটা প্রত্যাখ্যিত হয়েছে এবং যে যুদ্ধ চলমান অবস্থায় এই সমঝোতা হবে না, তারা সংলাপে যাবে না। পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? দেখুন, এক নম্বর কথা হচ্ছে শুধু এই সেই দিনের 3 দিনের পূর্বে নয়, 2023 সাল থেকে জায়নবাদী ইসরায়েল রাষ্ট্র ইরানের উপর সমস্ত আন্তর্জাতিক আইন ভঙ্গ করে অ্যাটাক করে চলেছে। সঙ্গে আপনাকে একটা তথ্য আপনার মাধ্যমে আমি জানিয়ে রাখি, ইরানকে বারবার বলা হচ্ছে যে সে একটা নিউক্লিয়ার বোমা বানানোর বা নিউক্লিয়ার শক্তি হিসেবে বিকশিত হওয়ার জন্য তলে তলে কাজ করছে। এটাও তার বিরুদ্ধে অভিযোগ পশ্চিমাদের। এই অভিযোগ ভিত্তিহীন দুটো কারণে। কারণ হচ্ছে এই ব্যাপারে যে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক এনার্জি সংস্থা যেটা আছে সেটা বারবার তাদেরকে পরীক্ষা করেছে। সেই পরীক্ষা করে দেখেছে যে তাদের যে নিউক্লিয়ার প্রোগ্রাম, সেই নিউক্লিয়ার প্রোগ্রামের সঙ্গে বোমা বানানোর কোনো সম্পর্ক নাই। দ্বিতীয়ত আরেকটা কথা আপনার মনে থাকবার কথা, ইরানে কিন্তু একটা দেওয়া আছে এটা সর্বোচ্চ ক্লারিকের, সেখানে বলা হয়েছে যে ইরান এই যে পারমাণবিক মারণাস্ত্র এইটা মানবতা বিরোধী, ইরান কখনো এইটা তৈরি করবে না এবং যারা এটা তৈরি করে তাদেরকে পাপিষ্ঠ হিসেবে আখ্যায়িত করা আছে। ফলে ইরানের নিজের দিক থেকে একটা ভাবাদর্শগত আপনার একটা প্রতিবন্ধকতা আছে নিউক্লিয়ার বম্ব তৈরি না করার। অন্যদিকে কথা সবাই জানে, হ্যাঁ, এই হিপোক্রেটিক পশ্চিম যেটা পরিষ্কারভাবে বলে না, সে হচ্ছে ইসরায়েলের নিউক্লিয়ার পাওয়ার আছে এবং নিউক্লিয়ার বম্ব আছে। তো এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েলের যদি থাকে তাহলে ইরানেরও থাকতে পারে, অথচ ইরান এই কাজটা করে নাই। তার বিরুদ্ধে একের পর এক যে অন্যায় আক্রমণ করছে, সেই আক্রমণে ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মদত জুগিয়ে যাচ্ছে। ইসরায়েলকে যদি তারা মদত জুগিয়ে না যেত তাহলে কোনো অবস্থাতেই
ওই এলাকায় ইসরায়েল এই ধরনের অন্যায় করতে পারতো না। দ্বিতীয় তার একটা বিষয় আছে, এটা আমাদের দেশের সঙ্গে ব্যাপারটাও খুব লক্ষ্য করুন। একদিক থেকে এইখানে ধরেন এখানে একটা কখন আমরা নানা ধরনের ইসলামপন্থী রাজনীতি, তৌহিদি জনতা ইত্যাদি আমরা লক্ষ্য করি। যে তৌহিদি জনতা কখনো কখনো তৌহিদি জনতার নামে আসলে তৌহিদি জনতা নয়। আমরা দেখি যে বাংলাদেশের নারীদের ব্যক্তি স্বাধীনতার উপর নানা ধরনের আক্রমণ করছে। তারা এই ইরান, ইভেন মুসলমান হিসেবেও ইরানের পক্ষে না দাঁড়িয়ে ইরান শিয়া প্রধান হবার কারণে আমি কয়েকটা ফতোয়া দেখলাম, এখানে ওয়াজ দেখলাম, তারা বলছেন যে ইরানের বিরুদ্ধে তাদের ইরানের ব্যাপারে তাদের সমর্থনের কিছু নাই, কারণ সুন্নি রাষ্ট্রগুলি ইরানের বিরুদ্ধে এবং ইসরায়েলের ব্যাপারে এক ধরনের কি বলবো আমি, এক ধরনের শিথিলতা তারা দেখাচ্ছে। এই অবস্থায় সারা পৃথিবীর গণতন্ত্রপরায়ণ মানুষের, ধর্মপরায়ণ মানুষের উচিত ইসরায়েলের বিরুদ্ধে এবং ইসরায়েলের সমর্থনদানকারী পশ্চিমা শক্তির বিরুদ্ধে অশেষ ধন্যবাদ আপনাকে, অংশগ্রহণ করা। অশেষ ধন্যবাদ আপনাকে। আজকের মতো শেষ করছি প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজ। দেখা হবে আবারও আগামীকাল। পয়েন্ট অফ অর্ডার প্রচারিত হবে শনি থেকে মঙ্গলবার প্রতিদিন রাত 10টা 11 মিনিটে। ধন্যবাদ।